তার সরকারি দল না, সে ধরেন একেবারে নিউট্রাল কেন, এটাও তার একটা অপরাধ ছিল। একটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে ধরেন বিসিএস ক্যাডার হওয়াটাই কি আসলে একটা মানদণ্ড কিনা। 2 নাম্বার হচ্ছে যে রাজনৈতিক নিয়োগের কথার ক্ষেত্রে যখন এলো, সরকার নিজেই যেটা ব্যারিস্টার আল মামুন রাসেল উনি উত্থাপন করবেন বলে আমি ভেবেছিলাম, যেমন ধরেন যে রাজনৈতিক যদি মাথাটাই রাজনৈতিকভাবে নিয়োগ হয়, যেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর বা এগুলো তো রাজনৈতিক নিয়োগ হচ্ছে, তাহলে পরবর্তীগুলো কি সেটা দ্বারা প্রভাবিত হবে কিনা, আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। শুরুতে আমি রাসেল ভাইয়ের সাথে একমত যে সেটা মাননীয় প্রাইম মিনিস্টার তিনি জিনিসটাকে অ্যাকনলেজ করেছেন। যে কোনো সমস্যা আগে অ্যাকনলেজ করাটা জরুরি এবং যে কোনো রোগ ডায়াগনোস করাটা জরুরি। তো মাননীয় প্রাইম মিনিস্টার যখন কথাটা বলছিলেন, আমি দেখলাম ওনার পাশে বসায় কিন্তু শিক্ষকরা, মানে শিক্ষকদের পাশে বসে উনি কথাটা বলছিলেন। তার মানে উনি জানেন জিনিসটা, উনি পুরো মেকানিজমটা উনি জানেন কীভাবে হয়। তো যেহেতু উনি এটা অ্যাকনোলেজ করেছেন, অ্যাকনোলেজ করার চেয়ে বড় কথা হচ্ছে উনি ওপেন স্পেস এটাকে বলছেন, তার মানে ওনার মাথায় এটা আছে। এবং আমি যদি মানে একটা বইয়ের রেফারেন্স দিই, গাবি বৃত্তান্ত যিনি লিখছেন আহমেদ সফা, ওনার যে গুরু আব্দুর রাজ্জাক, তিনি ঢাকা ইউনিভার্সিটির টিচার হননি। তারপর আহমেদ সফাকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়নি। আহমেদ সফার যিনি আবার শিষ্য প্রফেসর সলিমুল্লাহ খান, ওনাকেও ঢাকা ইউনিভার্সিটিতে ডাকা হয়নি। তো এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা গত 17 বছরে যে আমাদের যে দুর্বৃত্তায়ন শাসন ছিল, সেখানে আসলে ধরেন সরকার আসলে ইউনিভার্সিটিগুলোকে সবসময় কুক্ষিগত রাখার চেষ্টা করতো, কারণ সে সবসময় ভয়ে থাকতো যে ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিগুলো কেন্দ্রিক কোনো আন্দোলন গড়ে ওঠে কিনা। এবং তার পতনটা কিন্তু ওই আন্দোলন ওখান থেকে গড়ে উঠেছিল। এবং আমাদের প্রত্যেকটি আমাদের হিস্ট্রিতে যতগুলো দেখেন না, 90-এর যদি অভ্যুত্থান দেখেন, আমাদের স্বাধীনতার আগে গণ অভ্যুত্থান, স্বাধীনতা সব কিছুই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক। সুতরাং আমাদের মানে রাজনীতির একটা অক্সফোর্ড কেমব্রিজের সাথে আপনি মানে মিল পাবেন না, কিন্তু এটার একটা আলাদা একটা মাহাত্ম্য আছে। একটা আমার কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন ওই ভাই একটা কথা বলছিলেন যে ঢাকা ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী সিট পায় না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে সিট দেওয়ার মতো পরিবেশ এটা আপনি রাতারাতিও করতে পারবেন না, কারণ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সম্ভবত 35-40 হাজার সিট তো নাই। এখন এটাকেও অ্যাকনলেজ করতে হবে, এটাকেও ডে বাই ডে এটাকে ইমপ্রুভ করতে হবে। আর আপনি যে প্রশ্নটা করছেন যে সেটা হচ্ছে কি ভিসি যদি নিয়োগ হয় তাহলে বাকিগুলো প্রভাবিত হয় কিনা, ডেফিনেটলি হয়। এখন ধরেন আমাদের মানে সেটা ধরেন মানে মানে সরকারের পছন্দ যাদেরকে চেঞ্জ করছেন তার মেকানিজমটা কি, মানে কি কি যোগ্যতা থাকলে সে আসলে একজন ভাইস চ্যান্সেলর হতে পারবেন? এটা তো আসলে ধরেন অনেকগুলো ক্যাটাগরি থাকে এখানে। এখন অ্যাডমিনিস্ট্রেশন মানে ভিসি পদটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন পদ। ভিসি কিন্তু এমন না যে উনি খুব ভালো পড়ালে ওনাকে ভিসি বানাতে হবে। তো আমি মনে করি যে ধরেন এখানে যেটা আমরা বিগত সংসদ আমলে দেখেছিলাম, ইভেন আমরা এটাও দেখেছিলাম যে হাসিনার পা চাটতে একজন, উনি ঢাকা ইউনিভার্সিটির সরাসরি স্টুডেন্ট না, উনিও ভিসি হয়ে গেছিলেন, আরেফিন সিদ্দিক উনি হয়েছিলেন। তো এখন ব্যাপারটা হচ্ছে কি এই জায়গা থেকে আমাদের ভিসির চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের ঢাকা ইউনিভার্সিটি মানে মানে একটা বড় প্রশ্ন যে ইউনিভার্সিটিতে মানে হচ্ছে ওই ইউনিভার্সিটির ছাত্র হতে হবে এমন কোনো কথা আছে? মানে কথা নাই, কিন্তু মানে ওনার কিন্তু এমন না যে উনি সরাসরি আন্ডারগ্রেড স্টুডেন্ট ছিল না, এমন না যে ওনার প্রোফাইল খুব ভারী ছিল, আমি সেটা মিন করলাম। এখন ব্যাপারটা হচ্ছে কি ধরেন এটা একটা অ্যাডমিনিস্ট্রেশন পদ না, যেমন ধরেন আপনি যে উদাহরণ দিলেন আব্দুর রাজ্জাকের, মানে উনি কিন্তু কখনো প্রফেসরই হননি, আমি সেটাই আমি বললাম, কিন্তু কোনো একাডেমিক পাবলিকেশনস কিছু নাই। ওনাকে যদিও ওনার কিছু মানে পছন্দের মানুষরা খুবই, উনি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন, মানে পছন্দের মানুষরা দারুণ কিছু বানিয়েছে, কিন্তু আদতে কি একাডেমিয়াতে ওনার কি কোনো কন্ট্রিবিউশন আছে? একাডেমিয়াতে কন্ট্রিবিউশন বলতে ধরেন আপনি যদি একাডেমিক আমরা যদি বলি ধরেন ঢাকা ইউনিভার্সিটি, ওই যে উনি বললেন প্রাচ্যের অক্সফোর্ড কেন বলা ছিল, ধরেন এখানে মানে মানে সত্যেন বসুর মতো লোকরা পড়াতে এসছে, হরিপদ মানে হরপদ শাস্ত্রীরা পড়াতে এসছে, এরা কেন কলকাতা থেকে কেন এসেছিল? কারণ প্রথম কথা হচ্ছে এরা কিন্তু অনেক বড় বড় স্কলার এবং ওই অঞ্চলে তো তখন ওইটা ছাড়া কিছু ছিল না। না ওটা কিন্তু কলকাতা ইউনিভার্সিটি ছেড়ে এসেছিল। কেন এসেছিল? এমনকি ডক্টর শহীদুল্লাহ, কারণ এই ইউনিভার্সিটির স্যালারি অনেক বেশি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের চেয়ে। এটা একটা অন্যতম কারণ। এবং ব্যাপারটা হচ্ছে ধরেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির হিস্ট্রি তো আমাদের মানে উপমহাদেশ ভাগ হওয়ার আগে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, মানে এটা তো একটা ধরেন মানে এই অঞ্চল ভিত্তিক, মানে ধরেন আমাদের এই ঢাকা কেন্দ্রিক 1933 হ্যাঁ 21 সালে প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। তো সেই জায়গা থেকে ধরেন আমাদের এটা তো ধরেন অনেক একটা হিস্ট্রিক্যাল মোমেন্ট রয়েছে। তো এই এখন আপনি যে আসছেন 100 বছর পরেও এই ঢাকা ইউনিভার্সিটি বা এই বিশ্ববিদ্যালয়ের যে মান বা বিশ্ববিদ্যালয়ে ধরেন আপনার অনেক অপ্রতুলতা রয়েছে। যেমন হচ্ছে কি আপনার ঠিকভাবে রিসার্চে ফান্ডিং হয় না, বা আমাদের সেই রিসার্চের সুযোগটা নাই। তারপর আপনার রাসেল ভাই যে কথা বললেন যে রিসার্চের ক্ষেত্রে কিন্তু কোনো বরাদ্দ নাই, আমি সেটাই বললাম। শিক্ষকরা যেমন ধরেন ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাবে, সেই জন্য সেটা বাজেট নাই, সেটার কোনো বাজেট আমি জানি সেটা। এবং শুধু তাই না, এবং আপনার মানে শুধুমাত্র ধরেন এই সাউথ এশিয়াতে যদি শুধু যান,
তাহলে ইউজিসির বরাদ্দ আছে 12,000 টাকা। 12,000 টাকা দিয়ে আপনি ঢাকাতে সিটাও যেতে পারবেন না। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ধরেন এখানে ভাইয়ারটা কথা বললো না যে এখানে ধরেন ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে টিচার হতে পারেননি, মানে এরকম ঘটনা ঘটেছে ধরেন একেবারেই নন পলিটিক্যাল, একেবারে নন পলিটিক্যাল। সে শুধু ধরেন এমন না যে হাসিনার আমলে বা অন্যান্য যে সরকারের আমলে তার সরকারি দল না, সে ধরেন একেবারে নিউট্রাল কেন, এটাও তার একটা অপরাধ ছিল। এরকম অনেক মানুষ আমি দেখলাম, আমার ফ্রেন্ড সার্কেল অনেক আছে। আমার এক ফ্রেন্ড, সে ট্রিপলিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, কিন্তু সে তাকে কখনো ডাকে নাই, সে টিচার হতে চেয়েছিল সারা জীবন, পরে সে এখন ইউএসএ চলে গেছে। তো এখন এই জায়গাটা তো আপনার যদি আপনি, নাহলে তো আমাদের এই যে ব্রেনগুলা চলে যাচ্ছে। বা ধরেন একজন খুব ভালো ছোটবেলা থেকে সে তার এম ইন লাইফ ঠিক করছে ইউনিভার্সিটি টিচার হবে, ঢাকা ইউনিভার্সিটি টিচার হবে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলো, তার রেজাল্ট ভালো, তার পাবলিশনস আছে, মানে সবগুলো ক্যাটাগরি সে ফিল আপ করার পর হতে পারছে না। তো এটা তো একটা আমাদের এই জেনারেশনটাকে হতাশাগ্রস্ত করে, ডিপ্রেশন ফেলে দেয়। তো এই জায়গাটা থেকে আমি মনে করি ধরুন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জিনিসটাকে অ্যাকনোলেজ করেছেন, হ্যাঁ, তো অ্যাড্রেস করেছেন, আমি মনে করি যে এই জিনিসটা উনি উত্তরণের চেষ্টাও করবেন। আর অন্যান্য যে মানে সংখ্যার জায়গাগুলা কিংবা ধরেন অন্যান্য যে মানে সমস্যাগুলা, ধরেন বাজেট ঘাটতি, বরাদ্দের ঘাটতি, হল সিট সবকিছু মিলে, ইভেন রাজনৈতিক পরিবেশটাও, সবকিছু মিলে এই জিনিসটা আমি মনে করি না যে ওভারনাইট সলিউশন হবে। কিন্তু যেহেতু অ্যাকনোলেজ করেছেন, আমি আশা করব মানে অতি দ্রুত এটা যেন উন্নতি ঘটে। এবং শুধু তাই না, ধরেন সরকারের মাত্র 3 মাসের মাথা সরকার যেহেতু এটাকে অ্যাড্রেস করেছে, আমি চাইবো এটা যে সরকার যখন 5th বছরে পা দিবে তখন এটার প্যারামিটারটা যেন অনেক হাই থাকে। মানে এখানে আরো অনেকগুলো জিনিস লাগবে, মানে একটা র্যাঙ্কিং এর জন্য কতগুলো প্যারামিটার লাগে, রাইট।